গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমি পড়াবো তরলের বাষ্পচাপ। দেখো, তরলের বাষ্পচাপটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা ভালো করে বুঝলে এই দ্রবণ চ্যাপ্টারটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে এবং যে কলিগেটিভ প্রপার্টিগুলো আছে সেগুলো বুঝতে পারবে এবং পরীক্ষায় কোশ্চেন এলে তোমরা খুব সহজে তার আনসার করতেও পারবে। এখন তোমরা হেডিং করো তরলের বাষ্পচাপ। দেখো, প্রথমে আমরা শিখব যে তরলের বাষ্পচাপ ব্যাপারটা কি। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। ধর, এই একটা ক্লোজ কন্টেনার মানে একটা আবদ্ধ পাত্র আছে যার মধ্যে তরল আছে। এখানে কি আছে? তরল আছে, তরল। আর এই তরলের উপরিতলে কি আছে? তরলের বাষ্প আছে, কারণ তরলের উপরিতলে তরলের বাষ্প আছে। তাহলে তরল বাষ্পে পরিণত হচ্ছে। দেখো, তরল বাষ্পে পরিণত হচ্ছে। আবার যখন বাষ্পের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে তখন আবার বাষ্পগুলো কি হচ্ছে? ঘনীভূত হচ্ছে। তাহলে ঘনীভূত হয়ে আবার তরলে ফিরে আসছে। তাহলে এখানে তরল বাষ্পে পরিণত হওয়াকে আমরা বলি বাষ্পীভবন, আর বাষ্প তরলে পরিণত হওয়াকে বলি ঘনীভবন। তাহলে দেখো, বাষ্পীভবন এবং ঘনীভবনের হার যদি সমান হয়ে যায়, হার মানে যে হারে তরল বাষ্পে পরিণত হচ্ছে সেই একই হারে যদি বাষ্প তরলে পরিণত হয় তখন এই তরলের অণু আর বাষ্পের অণুর মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হয়। ঠিক আছে, এই জায়গাটা যেন মাথায় থাকে। তাহলে আমি এখানে একটা কথা লিখে দিচ্ছি, তোমরা এটা আগে লিখে রাখো। লেখো, যখন তরলের বাষ্পীভবনের হার এবং বাষ্পের ঘনীভবনের হার সমান হয় তখন তরল ও বাষ্পের অণুর মধ্যে একটি সাম্যাবস্থা সৃষ্টি হয়। তাহলে এবারে দেখো, আমরা তাহলে কি বললাম? দেখো, তরল বাষ্পে পরিণত হচ্ছে, আবার বাষ্প তরলে পরিণত হচ্ছে। তাহলে আমরা বলছি যখন তরলের বাষ্পীভবনের হার এবং বাষ্পের ঘনীভবনের হার সমান হয় তখন এই বাষ্পের অণু আর তরলের অণুর মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হয়। দুটো হার যেহেতু সমান, তাহলে দুটো হার সমান হলে এই বাষ্পের অণু আর তরলের অণুর মধ্যে কি তৈরি হচ্ছে? একটা সাম্যাবস্থা তৈরি হচ্ছে। আর এই সাম্যাবস্থায়, ভালো করে দেখো, এই সাম্যাবস্থায় বাষ্পের অণু তরল পৃষ্ঠের উপরে যে চাপ প্রয়োগ করছে তাকে বলছি তরলের বাষ্পচাপ। কি বললাম? সাম্যাবস্থায় বাষ্পের অণু তরলের পৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করছে তাকে বলছি তরলের বাষ্পচাপ। তাহলে এই তরলের বাষ্পচাপের সংজ্ঞাটা আমরা একটু লিখে দেব। তাহলে লেখো, স্থির উষ্ণতায় আবদ্ধ পাত্রে রাখা কোন তরল উহার
বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকাকালীন বাষ্প উহার তরলের পৃষ্ঠতলে যে চাপ প্রয়োগ করে, তাকে ওই তরলের বাষ্পচাপ বলে। একদম ক্লিয়ার? ভালো করে দেখো এই জায়গাটা। তাহলে যখন সাম্যাবস্থায় আছে কোনো তরল, উহার বাষ্পের সঙ্গে যখন সাম্যাবস্থায় আছে, তখন বাষ্প ওই তরলের পৃষ্ঠতলে যে চাপ প্রয়োগ করছে তাকে বলছি তরলের বাষ্পচাপ। একদম ক্লিয়ার? এখানে কোনো প্রবলেমও নেই, সবাই বুঝতে পেরেছো? তাহলে আবদ্ধ পাত্রে থাকবে, আর তরলের বাষ্প তরলের পৃষ্ঠে যে চাপ প্রয়োগ করবে তাকেই বলবো কি, ওই তরলের বাষ্পচাপ। ভালো করে ডেফিনেশনটা লিখে নাও। আচ্ছা, এবারে আমরা শেখাবো যে তরলের বাষ্পচাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এখানে লেখো যে তরলের বাষ্পচাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কি বললাম? তরলের বাষ্পচাপ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। তাহলে আমরা এতে বলছি উষ্ণতা। তাহলে এখানে একটা লাইন আমরা লিখে দিচ্ছি, লিখে নাও যে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়। ফলে তরলে বাষ্পচাপও বৃদ্ধি পায়। ভালো করে এখানে দেখো, তাহলে উষ্ণতা যদি বাড়ায় তাহলে কি তরলের বাষ্পীভবনের হার, তাহলে কম সময়ে, দেখ মানে বাষ্পীভবনের হার মানে কি, ধর 1 সেকেন্ডে আগে যদি 100টা তরল অণু বাষ্পে পরিণত হতো, এখন হয়তো 500 অণু বাষ্পে পরিণত হচ্ছে, 500 তরল অণু বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে তরলের বাষ্পীভবনের হার যদি বাড়ে, তাহলে তরল যত বাষ্পে বেশি, অণু যত বেশি বাষ্পে যাবে তারা বেশি চাপ দেবে, তাহলে বাষ্পচাপও বৃদ্ধি পাচ্ছে। তাহলে বাষ্পীভবনের হার বাড়ছে বলে বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, 2 নম্বরে বলছি বিতে লেখো তরলের প্রকৃতি। দেখো, যে তরল অণুর মধ্যে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কম, মানে অণুগুলির মধ্যে আকর্ষণ বল যাদের কম, সেই তরলের অণুগুলি কি হয় বলতো, সহজে বাষ্পে পরিণত হবে। ফলে তাদের বাষ্পচাপ কি হবে, বেশি হবে। আর যাদের অণুগুলির মধ্যে আকর্ষণ বল অনেক বেশি, তাহলে সেই তরল অণুগুলো তো সহজে বাষ্পে পরিণত হবে না। তাহলে বাষ্পে যদি না পরিণত হয় তাহলে বাষ্পচাপ কম হবে, তাই না? কম বাষ্পে পরিণত হয়। কিন্তু যাদের আকর্ষণ একদম কম, অণুগুলোর মধ্যে আকর্ষণ একদম কম,
তাহলে তাদের অণু সহজে বাষ্পে পরিণত হবে। আর যত সহজে বাষ্পে পরিণত হবে, বাষ্প তত বেশি সেই তরলের উপরে কি করবে? চাপ প্রয়োগ করবে। বোঝা গেল? তাহলে এখানে একটুখানি লিখে রাখ, যে তরলে আন্ত আণবিক আকর্ষণ বলের মান কম, তাদের বাষ্পচাপ বেশি হয়। তাহলে যাদের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কম, আন্ত আণবিক আকর্ষণ বল কম, তাদের বাষ্পচাপ কি হবে? বেশি হবে। কারণ কি? তাদের অণুগুলো বেশি বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ দিচ্ছি, দেখ, যেমন দেখ ইথার, ইথারের অণুগুলোর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড হয় না, এদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম। কিন্তু ইথানল, ধর অ্যালকোহল, তাহলে অ্যালকোহল অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড হয়, তাহলে এদের অণুর থেকে এদের অণুর মধ্যে আকর্ষণ বল বেশি। আবার তোমার জল, তাহলে জল তো অনেক বেশি হাইড্রোজেন বন্ড তৈরি করে, তাই না? এদের আকর্ষণ বল কম বলে এদের বাষ্পচাপ বেশি, এদের আকর্ষণ বল একটু বেশি, তাই বাষ্পচাপ কম। আর জলের আকর্ষণ বল অনেক বেশি, তাই বাষ্পচাপ সব থেকে কম। তাহলে এটা আমরা কিসের অর্ডার বললাম? বাষ্পচাপ। ভালো করে দেখ, তাহলে ইথার অণুগুলির মধ্যে আকর্ষণ বল কম, তাই ওদের বাষ্পচাপটা বেশি। আর জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি, যেহেতু এরা স্ট্রং হাইড্রোজেন বন্ড করে, তাহলে আকর্ষণ বল বেশি বলে এদের বাষ্পচাপ কিন্তু কম হলো। তাহলে আকর্ষণ বল বেশি হলে, আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হলে তাদের বাষ্পচাপ কম, জলের বাষ্পচাপ কম। আর ইথার অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, তাই এর বাষ্পচাপ বেশি। তাহলে এই যে অর্ডারটা বলেছি, এটা কিসের অর্ডার? এটা বাষ্পচাপের অর্ডার। তাহলে এই দুটো পয়েন্ট আশা করি তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার হলো। আচ্ছা, এবার 3 নম্বর পয়েন্ট লেখো, শীতে তরলে অপদ্রব্যের উপস্থিতি। তরলে অপদ্রব্যের উপস্থিতি। দেখ, কোনো তরল পদার্থের মধ্যে যদি অপদ্রব্য উপস্থিত থাকে, তাহলে সেই তরলের বাষ্পচাপ হ্রাস পায়। তাহলে এখানে আমরা বলে দিচ্ছি, লেখো যে কোনো তরলে অপদ্রব্য উপস্থিত থাকলে ওই তরলের বাষ্পচাপ হ্রাস পায়। ঠিক আছে, তার মানে ধর পিওর ওয়াটার, জল, বিশুদ্ধ জল, তার যা বাষ্পচাপ, ওই জলে একটু নুন ফেলে দাও, তাহলে জলের বাষ্পচাপ কমে যাবে। তাহলে তরলে যদি অপদ্রব্য উপস্থিত থাকে, তাহলে তরলের বাষ্পচাপ কমে যাবে। কেন বলতো? না, যদি অপদ্রব্য উপস্থিত থাকে, তাহলে তরল পৃষ্ঠে বিশুদ্ধ তরল অণুর সংযুক্তি হ্রাস পাবে, তাই বাষ্পচাপ কম হবে। ধর আমি বলে দিচ্ছি, এখানে ধর বিশুদ্ধ জল, একটা বিশুদ্ধ জল আছে, হ্যাঁ, শুধু, তাহলে তরলের পৃষ্ঠে শুধুমাত্র জলের অণু, এই ডাব্লু 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 সব জলের অণু। কিন্তু এই কন্টেনারে বললাম, ধর একটু নুন ফেলে দিলাম, তাহলে নুন, তাহলে ডাব্লু আছে বা গ্লুকোজ দিলাম, নুন বা গ্লুকোজ, তাহলে ডাব্লু আছে আবার গ্লুকোজ আছে, ডাব্লু আছে আবার গ্লুকোজ আছে। তাহলে এই
উপরিতলে এই তরল মানে এই তরল যেটা আছে এর উপরিতলে জলের অণু আছে, আবার গ্লুকোজের অণু আছে, কিন্তু এর উপরিতলে সব জলের অণু। তাহলে 1 সেকেন্ডে বাষ্পে পরিণত হবে বেশি কোন অণু? কোথায়? এখানে জলের অণু যদি 100টা যায়, এখানে যদি 100টা জলের অণু বাষ্পে পরিণত হয়, তাহলে এখানে 50টা জলের অণু বাষ্পে পরিণত হবে। যেহেতু এখানে কি সংযুক্তি অর্ধেক হয়ে গেছে, তাই না, কমে গেছে। তার মানে বাষ্পে যত জলের অণু যত কম যাবে, তাহলে জলের বাষ্পচাপও কি হবে? কমে যাবে। এখানে কি বেশি, এখানে বেশি অণু ছিল, বেশি চাপ দিত। ঠিক আছে, তাহলে এখানে কারণটা আমি বলে দিচ্ছি, লিখে রাখো। কারণ, কারণ লেখো, কারণ লেখো যে তরল পৃষ্ঠে বিশুদ্ধ তরল অণুর করে দাও, বিশুদ্ধ তরল অণুর সংযুক্তি হ্রাস পায়। ঠিক আছে, তাই বাষ্পচাপ কমে যায়। ঠিক আছে, ভালো করে দেখ। তাহলে এখানে কিন্তু এর তরল পৃষ্ঠে বিশুদ্ধ জল, আমি জল নিয়ে বলছি, কিন্তু এখানে জল আর গ্লুকোজ। তাহলে এখানে সংযুক্তি, জলের অণুর সংযুক্তি হ্রাস পেয়েছে। ওই জন্য আমরা বলেছি দেখ, অপদ্রব্য উপস্থিত থাকলে ওই তরলের বাষ্পচাপ হ্রাস পায়। কারণ কি? তরল পৃষ্ঠে বিশুদ্ধ তরল অণুর সংযুক্তি হ্রাস পায়। অপদ্রব্য যেই তুমি দিয়েছো, তাহলে ওই তরল পৃষ্ঠে এই তরল পৃষ্ঠে বিশুদ্ধ তরলের সংযুক্তি কমে যাচ্ছে, সেই জন্য বাষ্পচাপটা কমে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি বাষ্পচাপ কাকে বলে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তোমরা বুঝতে পারলে। সবার ক্লিয়ার হলো এটা? আচ্ছা, এখানে আমরা যেটা শিখলাম, তোমরা একটা লাইন লিখে রাখো। তাহলে কি বলছি, তাহলে ভালো করে দেখ। তাহলে দ্রবণে থাকা অবস্থায়, দ্রবণে থাকা অবস্থায় মানে কি? তরলের মধ্যে তোমার অপদ্রব্য মিশে আছে, অন্য কোনো পদার্থ যদি মিশে থাকে তরলের মধ্যে, তখন তো দ্রবণ বলবো। তাহলে দ্রবণে থাকা অবস্থায় কোনো তরলের বাষ্পচাপ বিশুদ্ধ তরলের বাষ্পচাপ অপেক্ষা সর্বদা কম হবে। ঠিক আছে, ধর তাহলে এখানে আমরা বলছি জল, এখানে কি বললাম? শুধু জল। আর এখানে বলছি কি? জল আর গ্লুকোজ, জল আর গ্লুকোজ। তারপরে এটা দ্রবণ, এটা কি দ্রবণ, আর এটা কি বিশুদ্ধ দ্রাবক, মানে এটা বিশুদ্ধ তরল। তাহলে জলের যদি বাষ্পচাপ আমরা P0 ধরি, বিশুদ্ধ জলের বাষ্পচাপ, আর এই দ্রবণে থাকা অবস্থায় জলের বাষ্পচাপ যদি P ধরি, তাহলে অলওয়েজ কি হবে? P0 গ্রেটার দ্যান P। কারণ এর উপরিতলে কি আছে? এখনই শিখিয়েছি আগের কোশ্চেনে, এর উপরিতলে জলও আছে, আবার গ্লুকোজ আছে, জলও আছে, গ্লুকোজ আছে। আর এর উপরিতলে কি আছে? শুধুমাত্র জলের অণু, শুধুমাত্র জলের অণু, তাই না? তাহলে বিশুদ্ধ তরলের বাষ্পচাপ অলওয়েজ বেশি, সর্বদা বেশি দেন কি? কার থেকে? না, ওই তরল যখন দ্রবণে থাকবে, সেই দ্রবণে থাকা অবস্থায় তরলের থেকে বেশি। ওই জন্য আমরা বলেছি দেখো, দ্রবণে থাকা অবস্থায় কোনো তরলের বাষ্পচাপ, দ্রবণে থাকা অবস্থায় তরল জলের বাষ্পচাপ, উহার বিশুদ্ধ মানে ওই
বিশুদ্ধ তরলের বাষ্পচাপ অপেক্ষা সর্বদা কম হবে। তার মানে বিশুদ্ধ তরলের বাষ্পচাপ অপেক্ষা কি হবে, সবসময় কম হবে। ওই জন্য বিশুদ্ধ জলের বাষ্পচাপ অলওয়েজ বেশি দেন কি, জলের সঙ্গে যদি কোনো অপদ্রব্য মিশে থাকে, অর্থাৎ যদি দ্রবণ অবস্থায় থাকে। অপদ্রব্য মিশে থাকলে তো সেটা দ্রবণ হবে, তাই না? তাহলে দ্রবণ হলে তরলের বাষ্পচাপ কমে যাবে, কেন, ওর মধ্যে অপদ্রব্য আছে। কিন্তু বিশুদ্ধ অবস্থায় ওর বাষ্পচাপ সবসময় বেশি। তাহলে এই পয়েন্টটা আমরা পি নট দিয়ে বোঝাই, বিশুদ্ধ তরলের বাষ্পচাপ পি নট দিয়ে বোঝাই। আর এখানে কি, দ্রবণে থাকা অবস্থায় তরলের বাষ্পচাপ। তাহলে পি নটটা কি, পি নটটা হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ তরলের বাষ্পচাপ। আর এটা কি, পিটা কি, দ্রবণে থাকা অবস্থায় তরলের বাষ্পচাপ। এই জায়গাটা কিন্তু মনে রাখবে, এইটা আমার কাজে লাগবে সব জায়গায়, ঠিক আছে? তাহলে অলওয়েজ বিশুদ্ধ তরলের বাষ্পচাপ বেশি। যদি ওই তরল দ্রবণে থাকে তখন ওই তরলের যা বাষ্পচাপ হবে তার থেকে বিশুদ্ধ অবস্থায় তার তরলের বাষ্পচাপ সবসময় বেশি। তাহলে বিশুদ্ধ জলের বাষ্পচাপ, যদি গ্লুকোজ দ্রবণে জলের যা বাষ্পচাপ, মানে গ্লুকোজ দ্রবণে থাকা অবস্থায় জলের যা বাষ্পচাপ, তার থেকে শুধু বিশুদ্ধ জলের বাষ্পচাপ সবসময় বেশি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন পড়ে, দেখো এই কোশ্চেনটা, যে জলের মধ্যে NaCl যোগ করলে জলের বাষ্পচাপ হ্রাস পায় কেন? ভালো করে দেখো, কি বললাম, জলের মধ্যে NaCl যোগ করলে জলের বাষ্পচাপ হ্রাস পায় কেন? তাহলে আমরা কি বলবো, যে বিশুদ্ধ জলে, আনসার বলবো, বিশুদ্ধ জলে NaCl যোগ করলে তরলের উপরিতলে জলের অণুর সংযুক্তি হ্রাস পায়, ফলে বাষ্পচাপ, ফলে আমরা বললাম যে জলের বাষ্পচাপও হ্রাস পায়। ক্লিয়ার? তাহলে এক লাইনে আনসার দেব, যখন ধরো বিশুদ্ধ জল, তখন কি শুধুমাত্র জলের অণু, এখানে ওয়াটার 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 ওয়াটার। আর যেই জলে তুমি NaCl যোগ করেছো, সোডিয়াম ক্লোরাইড যোগ করেছো, তাহলে এখানে ওয়াটার আবার NaCl, NaCl ওয়াটার, NaCl ওয়াটার, NaCl। তাহলে এখানে বেশি সংখ্যক জলের অণু বাষ্পে পরিণত হবে, কিন্তু এখানে যেহেতু NaCl আছে তাহলে জলের অণু কম সংখ্যক যাবে। এখানে যদি 50টা যায়, এখানে 25টার মতো যাচ্ছে, তাহলে এখানে জলের অণু কম চাপ দেবে, কিন্তু এখানে জলের অণু বেশি চাপ দেবে। তাহলে ক্লিয়ার? তাহলে সংযুক্তি কমে যাচ্ছে, কারণ জলের অণু এখানে 100%, কিন্তু এখানে 100% নেই, লেস দ্যান 100% কমে যাচ্ছে। তাই কোনো বিশুদ্ধ জলে যদি NaCl যোগ করি তাহলে জলের কি হয়, বাষ্পচাপ কমে যায়, কারণ তরল পৃষ্ঠে জলের অণুর সংযুক্তি হ্রাস পায়।
তাহলে তরলের বাষ্পচাপ ব্যাপারটা কি তোমরা বুঝতে পারলে, প্রত্যেকটা পয়েন্ট লিখে নেবে এবং এই তরলের বাষ্পচাপটা জানা থাকলে আমরা যে কোশ্চেনগুলো আসে সেগুলো আনসারও করতে পারবো। আর এটাকে কাজে লাগিয়ে পরের ক্লাসে আমি রাউল্টের সূত্র পড়াবো, সেখানে আইডিয়াল নন আইডিয়াল সলিউশনও পড়াবো। তাহলে এটা আগে বোঝা দরকার, আগে বাষ্পচাপটা বোঝা দরকার, ভালো করে পড়ে নাও। আজ আমি এই পর্যন্ত রাখলাম, পরের ক্লাসে আমরা রাউল্টের সূত্র নিয়ে আলোচনা করব।